এবং গূঢ় অর্থটি হচ্ছে চিত্ত। ঠিক একইভাবে হরিণী শব্দটির লৌকিক অর্থ হচ্ছে হরিণী এবং গূঢ় অর্থ হচ্ছে জ্ঞান মুদ্রা। সেই সঙ্গে আবার আমরা দেখছি ডম্বি অর্থাৎ 10 সংখ্যক কানের গানে ডম্বি শব্দটির লৌকিক অর্থ হচ্ছে ডোমরমণি এবং পারমার্থিক অর্থ হচ্ছে পরিশুদ্ধা বধূতিকা তথা গূঢ় অর্থ হচ্ছে পরিশুদ্ধা বধূতিকা। এরপরেই আমরা পাচ্ছি নমস্কার, বাংলা ভাষা ও সাহিত্য ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমরা এই চ্যানেলটি শুরু করার দিন থেকে বাংলা ভাষার যে একটি বিশেষ ক্ষেত্র চর্যাপদ, সেই চর্যাপদের একেবারে ভাষার উদ্ভব থেকে চর্যাপদের ব্যাকরণের বিস্তারিত আলোচনাগুলো করেছি। আপনারা এখনও যারা এই চ্যানেলটির এই ভিডিওগুলো দেখেননি বা এই ক্লাসগুলো দেখেননি, তাদের জানবার আগ্রহ থাকলে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবং বলা বাহুল্য যে এই ভিডিওগুলোর মধ্য দিয়ে শুধুমাত্র যে বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে পরিচিতি ঘটবে তা শুধু নয়, তার সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে সমস্ত পরীক্ষা, যেমন নেট সেট, এসএসসি বা অন্যান্য যে সমস্ত পরীক্ষা, সেই সমস্ত পরীক্ষায় যে তথ্যগুলো পরীক্ষায় আসে সেই তথ্যগুলোই আমার আলোচনার মধ্যে বা আমাদের এই আলোচনার মধ্যে বর্ণনা করা রয়েছে। আপনাদের শুধুমাত্র ক্লাস করবার সময় খাতা পেন নিয়ে বিষয়গুলোকে নোটসবদ্ধ করে নিতে হবে। যাই হোক, বেশি ভণিতা না করে পরবর্তী অংশে আমরা যাই। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে চর্যাপদের ভাষাকে যে সন্ধ্যা ভাষা আখ্যা দেওয়া হয়েছে তা কতটা যুক্তিসঙ্গত এবং সন্ধ্যা ভাষা কী, এবং সেই সঙ্গে হচ্ছে চর্যার ভাষার মধ্যে কোনগুলো সন্ধ্যা শব্দ বা কোনগুলো লৌকিক অর্থ, কোনগুলো সন্ধ্যা অর্থ, সেই বিষয়গুলো সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে এই ক্লাসের মধ্যে আলোচনা করা হবে। আমরা প্রথমেই জানি বা আমরা প্রথম দিন থেকেই জেনে আসছি যে চর্যার যে গানগুলো রচিত হয়েছে সেই গানগুলো মূলত বৌদ্ধ সহজিয়াদের অধ্যাত্ম তত্ত্ব, মূলত ধর্মতত্ত্ব ও সাধনতত্ত্ব বিষয়ে বা বিষয়ে নির্দেশ দানের জন্যই বা নির্দেশ দান উপলক্ষেই এই গানগুলো রচিত হয়েছে। কিন্তু এই গানগুলো সর্বজনবদ্ধভাবে রচিত হয়নি। গানগুলোর মধ্যে দুটি করে অর্থ রয়েছে। একটা অর্থ লৌকিক অর্থ, আরেকটি অর্থ হচ্ছে গূঢ় বা পারমার্থিক বা পারিভাষিক অর্থ। দুরকম অর্থ থাকার কারণে এই ভাষার যে গানের যে ভাষার যে মূল অর্থটা, সেই অর্থটা বোঝার সকলের পক্ষে সহজবোধ্য নয়। মূলত যারা এই বৌদ্ধ সাধনতত্ত্ব বা সহজিয়া সাধনতত্ত্বের সঙ্গে যুক্ত, তাদের কাছেই এই ভাষাগুলো সহজবোধ্য বা বলা যায় বোধ্য, অর্থাৎ বোঝার উপযুক্ত। এরকম একাধিক শব্দের কথা আমরা চর্যাপদের মধ্যে পাই বা শব্দ পাই। সেই শব্দগুলোর প্রসঙ্গে আমি পরে আসছি, কিন্তু তার আগে আমাদের যেটা জানা দরকার যে এই সন্ধ্যা শব্দটির উৎপত্তি কিভাবে হলো এবং এই সন্ধ্যা শব্দটি নিয়ে বিভিন্ন গবেষকদের মতামত কী, এবং সেই সঙ্গে কোন মতামতটি বিশেষভাবে গ্রহণযোগ্য বলে মনে হয়। প্রথমত, আমরা প্রথম দিন থেকেই জেনে আসছি যে চর্যার পুঁথির প্রামাণিক সংস্করণ বলতে বা যে সংস্করণটিকে বা যে পুঁথিটিকে আমরা বা গবেষকরা বেশি গুরুত্ব দিয়েছেন, সেই পুঁথিটি হচ্ছে মুনিদত্তের যে টিকা, সেই টিকাটিকে। মুনিদত্ত যে চর্যাগানের টিকাটি রচনা করেছিলেন, সেই টিকা রচনার মুখ্য উদ্দেশ্যটাই ছিল চর্যার ভিতরের যে চর্যাগানের ভাষার যে ভিতরের অর্থ বা গূঢ় অর্থ, সেই গূঢ় অর্থটিকেই প্রকাশ করার জন্য। আর এই ভাষাগুলোকেই হরপ্রসাদ শাস্ত্রী প্রচার করলেন সন্ধ্যা ভাষা বলে। হরপ্রসাদ শাস্ত্রীর এগুলোকে সন্ধ্যা ভাষা প্রচার করবার একটা কারণও রয়েছে। তিনি বা তাঁর মতে এই সন্ধ্যা ভাষা শব্দটির অর্থ হচ্ছে এরকম। তিনি বললেন এই সন্ধ্যা ভাষা হচ্ছে আলো আঁধারি ভাষা। কতক আলো কতক অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, এই কথা বললেন হরপ্রসাদ শাস্ত্রী। কোথায় বললেন? বললেন তার যে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই গ্রন্থটির মুখবন্ধে তিনি এই কথা বললেন। অর্থাৎ তিনি বলতে চাইলেন যে সন্ধ্যা ভাষা বলতে যে সন্ধ্যার সময়কালের যে খানিকটা আলো খানিকটা আধার, অর্থাৎ কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, এই রকম একটা সময়ের মতোই বা এই রকম একটা বিষয়ের মতোই হচ্ছে সন্ধ্যা ভাষার মূল অর্থটা বোঝাচ্ছে। অর্থাৎ সন্ধ্যা ভাষা বলতে যে শব্দগুলো, সন্ধ্যা ভাষার যে শব্দগুলো বা পদগুলো রয়েছে, সেইগুলোর অর্থ কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, এই কথাই হরপ্রসাদ শাস্ত্রী বলতে চাইলেন। কিন্তু
আর এই মতকে পরবর্তীকালের গবেষকরা সম্পূর্ণভাবে মেনে নিতে পারলেন না। বিভিন্নজন বিভিন্ন মতামত পোষণ করেছেন এক্ষেত্রে। যেমন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় নামক একজন গবেষক, তিনি বললেন যে মূলত ভাগলপুর জেলার দক্ষিণ পূর্বাংশ এবং বীরভূম জেলার পশ্চিমাংশ এবং সেই সঙ্গে হচ্ছে সাঁওতাল পরগনা, এই অঞ্চলটিকে বলা হয় সন্ধ্যা দেশ। এবং এই অঞ্চলটির অবস্থান হচ্ছে যে আর্যাবর্ত এবং যে বঙ্গদেশ তার ঠিক সন্ধিস্থলে, এবং এই সন্ধিস্থলে অবস্থানের জন্যই এই অঞ্চলটার নাম হচ্ছে সন্ধ্যা দেশ। এবং তিনি বলতে চাইলেন যে হরপ্রসাদ শাস্ত্রীর যে মতামত যে চর্যাগামের ভাষা আলো আঁধারি ভাষা বলে এর নাম সন্ধ্যা ভাষা, তা গ্রহণযোগ্য নয়। কারণ চর্যাগানের যে সমস্ত পদগুলো, যে ভাষাটা রয়েছে, সেই ভাষাটা মূলত একটি আঞ্চলিক উপভাষা তথা বিভাষা। কিন্তু এই মতকেও একেবারে গ্রহণ করা যায় না বাকি সব মতকে উড়িয়ে দিয়ে। কারণ বিধুশেখর শাস্ত্রী তিনি আবার অন্যরকম কথা বললেন। তিনি বললেন যে চর্যার যে ভাষা সন্ধ্যা ভাষা, এই সন্ধ্যা ভাষাটাই লিপিকর প্রমাদযুক্ত, অর্থাৎ ভাষাটির বানানটি যেটা, এই সন্ধ্যা বানানটি হচ্ছে লিপিকর প্রমাদযুক্ত। তিনি বলতে চাইলেন সন্ধ্যা বানানটি হচ্ছে দন্ত স দন্ত নয়ে ধয়ে আকার, অর্থাৎ সম হাইফেন দিয়ে ধা, এই সম ধা ধাতু থেকে সন্ধ্যা শব্দটির উৎপত্তি। এবং যার তিনি অর্থ করতে চাইলেন যে আভিপ্রায়িক বা অভিপ্রায়গত অর্থ, অর্থাৎ সন্ধ্যা ভাষার অর্থ হচ্ছে যে কোনো একটা বিশিষ্ট অভিপ্রায়গত অর্থ। কে বললেন কথা? বিধুশেখর শাস্ত্রী। সেম অর্থাৎ একই কথা বলতে চাইলেন প্রবোধচন্দ্র বাগচি। তিনিও বললেন যে সন্ধ্যা বানানটির ক্ষেত্রে যেমন তিনি বিধুশেখর শাস্ত্রীকে অনুসরণ করলেন, বললেন যে সন্ধ্যা ভাষা যে বানানটা, সেই বানানটা বিধুশেখর শাস্ত্রী যেটা বলেছে সেটাই ঠিকঠাক। কিন্তু এক্ষেত্রেও সমস্যা লক্ষ্য করা যায়। কেন লক্ষ্য করা যায়? কারণ বিধুশেখর শাস্ত্রী যে বললেন যে সন্ধ্যা বানানটি হচ্ছে দন্ত স দন্ত নয়ে ধয়ে আকার, অর্থাৎ জফালা দেওয়া যেটা আছে সেটা হচ্ছে লিপিকরের প্রমাদ, অর্থাৎ লিপিকর ভুল করে হয়তো করেছেন। হ্যাঁ, এই বিষয়টা সম্পূর্ণভাবে গ্রহণ করা গেল না। তিনি সম ধা থেকে বা সম ধা ধাতু থেকে যে ব্যুৎপত্তি করতে চাইলেন একথা গ্রহণ করা যায়, কিন্তু একথা সম্পূর্ণভাবে গ্রহণ করা যায় না। তার কারণটা কি? তিনি বলতে চাইছেন যে বানানের যে সংশয়টা, সেই বানানটা হচ্ছে লিপিকরের কোনোভাবে ভুল হয়েছে। কিন্তু যদি সেটাই হয়, আমরা চর্যার যে উৎপত্তিকালের বা চর্য বিনিশ্চয় যে এই নামটির খোঁজার পেছনে, বা বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা এই গ্রন্থটির যে প্রকাশকাল যখন হয়েছিল, তখন এই গ্রন্থটির মধ্যে কোন কোন পুঁথি যুক্ত করা হয়েছিল সেই বিষয়টি আলোচনা করবার সময় জেনেছিলাম যে অদয় বজ্র রচিত একটি পুঁথির কথা, যে পুঁথিটার নাম হচ্ছে সহজামনাই পঞ্জিকা। এই পুঁথির মধ্যে যে সন্ধ্যা বানানটি রচিত বা লেখা আছে সেটি হচ্ছে দন্তস্ব দন্ত নয়ে ধয়ে জফালা আকার। এবং শুধুমাত্র যে এই পুঁথিটি নয়, সেই সময়কালে রচিত একাধিক পুঁথির মধ্যে যে বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত যে সমস্ত পুঁথিগুলো, সেই পুঁথিগুলোর মধ্যেও সন্ধ্যা বানানটি দন্তেস্ব দন্ত নয়ে ধয়ে জফালা আকারই পাওয়া গেছে। সুতরাং যদি লিপিকর প্রমাদ হতো, অর্থাৎ লিপিকরের ভুল হতো, তাহলে বাকি যে সমস্ত গ্রন্থগুলো যে পুঁথিগুলো পাওয়া গেছে সেখানেও বানানটা দন্তস্ব দন্ত নয়ে ধয়ে আকার থাকতো। সেখানেও যেহেতু জফালা আকার রয়েছে, সুতরাং হরপ্রসাদের যে বা হরপ্রসাদ শাস্ত্রীর যে কথা অনুসারে সন্ধ্যা বানানটি হচ্ছে দন্তস্ব দন্ত নয়ে ধয়ে জফালা আকার, এটা গ্রহণ করা যায়। এবং এই অর্থে যেটা সার্বিকভাবে অর্থ করলে দাঁড়ায়, যেটা সকলের পক্ষে গ্রহণযোগ্য বলে মনে হতে পারে, সেটা হচ্ছে এই সন্ধ্যা শব্দটির মুখ্য অর্থ হচ্ছে সম্যক ধ্যান। এই সম্যক ধ্যান কথাটি বলারও একটি বিশেষ কারণ রয়েছে। কারণ চর্যার যে 12 সংখ্যক গান, সেই গানের শুরুতেই আচার্য মুনিদত্ত যে টিকাটি রচনা করেছিলেন, সেখানে এই ধ্যানের প্রসঙ্গে কৃষ্ণাচার্য পাদের একটি শ্লোকের উল্লেখ করেছেন। শ্লোকটি এইরকম: পুনরপি তমে বার্থং দ্রুত কিরা ধ্যানেন প্রকথয়ন্তি কৃষ্ণাচার্য পাদা। তাহলে এখানেও সেই
ধ্যানের প্রসঙ্গ আমরা পেলাম। এখন বিষয়টা হচ্ছে এটাই যে এই সম্যক ধ্যানের যে প্রসঙ্গ, আলো আধারী ভাষার প্রসঙ্গ, আঞ্চলিক উপভাষা বা বিভাষার প্রসঙ্গ, এতগুলো বিষয় আমরা পেলাম এবং সেখান থেকে আমরা গ্রহণ করলাম সম্যক ধ্যানের প্রসঙ্গটিকে এবং বানানটিকে আমরা রাখলাম দন্তস্ব দন্ত নয়ে ধয়ে জফলা আকার। কিন্তু এত কিছু জানবার পরে আমাদের কতগুলো উদাহরণও এই প্রসঙ্গে দেখে নেওয়া দরকার, যে সাধারণ অর্থ আর সম্যক ধ্যানের অর্থ দুটোর মধ্যে কি তফাৎ রয়েছে এবং দুটো থেকে আমরা মানে কতটা আলাদা করে দুটো বিষয়কে আমরা দেখতে পারি। কারণ সাধারণ অর্থ সহজভাবে বোঝা যায়, কিন্তু গূঢ় অর্থ যেটা সেটা ঠিক বুঝতে কতটা কষ্টকর বলা যেতে পারে, কতটা গূঢ় অর্থ রয়েছে তার মধ্যে, সেই বিষয়টাও আমরা জানতে পারবো। আমরা কয়েকটা উদাহরণ নাম বিশেষে মানে শব্দ বিশেষে কতগুলো উদাহরণ আমরা দেখে নিতে পারি। যেমন চর্যা গানের যে ভাষার মধ্যে রয়েছে হরিণা, হরিণা হচ্ছে 6 সংখ্যক পদে রয়েছে। এই হরিণা পদটির লৌকিক অর্থ হচ্ছে হরিণ এবং গূঢ় অর্থটি হচ্ছে চিত্ত। ঠিক একইভাবে হরিণী শব্দটির লৌকিক অর্থ হচ্ছে হরিণী এবং গূঢ় অর্থ হচ্ছে জ্ঞান মুদ্রা। সেই সঙ্গে আবার আমরা দেখছি ডম্বি অর্থাৎ 10 সংখ্যক গানে কান্নের গানে ডম্বি শব্দটির লৌকিক অর্থ হচ্ছে ডোমরমণী এবং পারমার্থিক অর্থ হচ্ছে পরিশুদ্ধা বধূতিকা তথা গূঢ় অর্থ হচ্ছে পরিশুদ্ধা বধূতিকা। এরপরেই আমরা পাচ্ছি 14 সংখ্যক গান ডম্বিপাদের যে গানটি রয়েছে সেই গানটির মধ্যে আমরা পাচ্ছি যে গঙ্গা যমুনা, সাধারণ অর্থ এটা হচ্ছে গঙ্গা ও যমুনা নদীর প্রসঙ্গ বুঝতেই পাচ্ছি, কিন্তু এর গূঢ় অর্থটি হচ্ছে চন্দ্রাভাস ও সূর্যাভাস। আবার দুলি পদটি হচ্ছে যে কুকুরিপাদের 2 সংখ্যক পদে পাওয়া যায়, দুলি দুহি পিটা ধরন না যায়। এই পদটির মধ্যে এই দুলি শব্দটির লৌকিক অর্থ হচ্ছে কচ্ছপ এবং পারমার্থিক বা গূঢ়ার্থ যেটি সেটি হচ্ছে দুলি শব্দের মহাসুখ কমল। একই সঙ্গে আরও আমরা খুঁজে পাই যথারীতি সবর, 50 সংখ্যক গানের যে সবর, এই সবর শব্দটির সাধারণ অর্থ হচ্ছে সবর জাতীয় পুরুষ বিশেষ। হ্যাঁ, কিন্তু গূঢ় অর্থটি কি? গূঢ় অর্থটা হচ্ছে যে বজ্রধর হেরুক বিনা আমরা নাম শুনেছি, বজ্রধর হেরুক। এরপরে হচ্ছে সবরী শব্দটির সাধারণ অর্থ কি? সবর জাতীয় কোনো পুরুষের স্ত্রী হতে পারে অথবা সবর জাতীয় কোনো নারী। তো এর গূঢ় অর্থটা কি? গূঢ় অর্থটি হচ্ছে দেবী নৈরাত্তা হচ্ছে এই সবরী শব্দটির গূঢ় অর্থ। সেই সঙ্গে আরও কিছু উদাহরণ আমরা পেতে পারি, যেমন হচ্ছে বারুণী কথাটির অর্থ কি? লৌকিক অর্থ হচ্ছে মদ্য, এটা আমরা সকলেই জানি, কিন্তু গূঢ় অর্থটা কি? গূঢ় অর্থটি হচ্ছে সংবৃত্তি বোধিচিত্ত। একই সঙ্গে যে পুলিন্দ শব্দটির সাধারণ অর্থ হচ্ছে মাস্তুল, কিন্তু গূঢ় অর্থটি হচ্ছে নপুংসক। পুলিন্দ শব্দের গূঢ় অর্থ হচ্ছে নপুংসক। একই সঙ্গে আরও একটি উদাহরণ আমরা দেখি, এটা যদিও চর্যা গানের যে মূল চরণ সেই চরণ থেকে বা পদ থেকে আমরা দেখি, ওই আলাদা আলাদা করে শব্দগুলোকে বেছে না নিয়ে। যেমন একটি পদ রয়েছে যে দিবসই বহুরি কাউই ডরে ভা অ রাতি ভইলে কামরু যা অ। এই যে পুরো পদটা, এই পদটির সাধারণ অর্থটা কি? সাধারণ অর্থ হচ্ছে যে দিনের বেলা বধূ কাকের ডাকে ভয় পায়, আর রাত্রিবেলা হলেই কাম সেবার্থে যায়। কিন্তু এর গূঢ় অর্থটা কি? গূঢ় অর্থ হচ্ছে এখানে যে বহুরী শব্দটির গূঢ় অর্থ হচ্ছে অবধূতিকা, আর আমরা লৌকিক অর্থটা কি জানলাম? বধূ। আবার দিবস শব্দটির সাধারণ অর্থ দিন, কিন্তু গূঢ় অর্থ হচ্ছে প্রবৃত্তি। আবার রাতি কথাটির সাধারণ অর্থ হচ্ছে রাত্রি, কিন্তু গূঢ় অর্থটি হচ্ছে নিবৃত্তি। আবার কামরু শব্দটির সাধারণ অর্থ হচ্ছে কাম সেবা, মানে কাম বাসনামূলক যেটা অর্থ সেটা, কিন্তু গূঢ় অর্থটা হচ্ছে মহাসুখ চক্র বা মহাসুখ চক্র। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে? অর্থটা দাঁড়াচ্ছে এরকম: চিত্তের প্রবৃত্তিময় অবস্থায় অবধূতিকা ভীত হয়, কিন্তু প্রকৃতি দোষমুক্ত নিবৃত্ত অবস্থায়
সে মহাসুখ চক্রে প্রবেশ করে। এই হলো গূঢ় অর্থ। তাহলে সম্যক ধ্যান ব্যতীত এই অর্থ অনুধাবন করা সম্ভব নয়। এই কারণেই এই ভাষার নাম হচ্ছে সন্ধ্যা ভাষা, যা সম্যক ধ্যানের মাধ্যমে এই ভাষার অর্থ উপলব্ধি করা সম্ভব, যা সাধারণভাবে বা সাধারণের জন্য বোধার্থ নয়। অতএব খুব সাধারণভাবেই আমরা বুঝতে পারলাম বা সহজভাবেই বুঝতে পারলাম যে চর্যার ভাষা যে সন্ধ্যা ভাষা, এই সন্ধ্যা ভাষা কেন, এই ভাষার অর্থ কী, এবং সন্ধ্যা ভাষা কোনগুলো বা সন্ধ্যা অর্থগুলো কি কি, এবং তা কাদের জন্য মূলত রচিত। সর্বসাধারণের জন্য সন্ধ্যা ভাষা রচিত নয়, আমরা প্রথমেই আলোচনা করেছি। এবং আমরা একথাও আলোচনা করেছি মূলত বৌদ্ধ সহজিয়ার যে সাধকরা, যারা এই অধ্যাত্ম তত্ত্বই বিশ্বাসী, তাদের নিজেদের মধ্যে যে আলাপচারিতা এবং গুরু শিষ্যের মধ্যে যে আলাপচারিতা, তার যে গোপনীয়তা, সেই গোপনীয়তা বজায় রাখবার জন্যই এই সন্ধ্যা ভাষায় তারা রচনা করতেন। তাদের পদগুলো বা গানগুলো বা তাদের আলাপচারিতাগুলো এই সন্ধ্যা ভাষার মধ্য দিয়েই চলতো। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আজকের ক্লাসে জানলাম চর্যা গানের ভাষা যে সন্ধ্যা ভাষা, সেই সন্ধ্যা ভাষার গূঢ় অর্থ বা পারমার্থিক অর্থ এবং লৌকিক অর্থ এবং তার ব্যবহারিক প্রয়োগ, কেন প্রয়োগ, প্রত্যেকটা বিষয় সম্পর্কে। আশা করছি ক্লাসটি ভালো লেগেছে এবং ক্লাসটি থেকে নতুন কিছু তথ্য আপনারা পেয়েছেন। যদি পেয়ে থাকেন ক্লাসটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নতুন কিছু নিয়ে এসে হাজির হব এবং চেষ্টা করব মধ্যযুগের প্রসঙ্গে এসে উপস্থিত হওয়ার, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে একেবারে আধুনিক যুগের যে মঙ্গল কাব্যের যে সময়কাল, সেই সময়কালগুলোকে ধরে ধরে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করা হবে। এবং সেই সঙ্গে যে 1200 শতক বা 1300 শতক অর্থাৎ 1200 খ্রিস্টাব্দ এবং সেই সঙ্গে 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দের মধ্যেকালের সময়কে যে কি বলা হয়, মূলত অন্ধকার যুগই বলা হয়। কেন বলা হয় এই সংক্রান্ত বিস্তারিত কিছু আলোচনা পরবর্তী ক্লাসে নিয়ে আসা হবে।